আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। বন্ধুরা, আজ আমরা পড়ব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আমরা ইতোমধ্যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এই অংশ থেকে বেশ কিছু প্রশ্ন পূর্বের পর্বগুলোতে আলোচনা করেছি। আজ আমরা এখান থেকে আরো কিছু সংখ্যক প্রশ্ন পড়ব। বন্ধুরা, আমরা পূর্বেই জেনেছি যে ইংলিশ গ্রামার থেকে 20 নম্বরের প্রশ্ন হবে। তো বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাই। প্রথম প্রশ্ন, ইন বাংলা reference to the above subject and reference. In বাংলা reference to the above subject and reference. বন্ধুরা, প্রশ্নটিতে বলা হচ্ছে যে বাংলায় এই বাক্যটির অর্থ কি হবে। রেফারেন্স টু দ্য অ্যাবাভ সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স। বন্ধুরা, এই বিষয়টি সাধারণত সরকারি কাজে, দাপ্তরিক কাজে ব্যবহার করা হয়। বাংলা যদি করা হয় তাহলে বাংলাটা কি হবে? উপর্যুক্ত বিষয় এবং স্মারকের পরিপ্রেক্ষিতে। উপর্যুক্ত বিষয় এবং স্মারকের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কোনো পত্র কোনো একটি দপ্তরে পাঠানো হচ্ছে, তো সেখানে যে বিষয়টি আছে সেই বিষয়টিকে বলা হচ্ছে উপর্যুক্ত বিষয়, এবং তাকে হয়তো পত্রটি দেয়া হয়েছে, সেটির একটি স্মারক নম্বর আছে। কাজে সেই স্মারক নম্বর এবং এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে। এই বিষয়টিকে ইংরেজিতে বলা হয় রেফারেন্স টু দ্য অ্যাবাভ সাবজেক্ট অ্যান্ড রেফারেন্স। বাংলা করলে হচ্ছে উপর্যুক্ত বিষয় এবং স্মারকের পরিপ্রেক্ষিতে। তো বন্ধুরা, এগুলো, এই বাক্যটি সাধারণত সরকারি কাজে, দাপ্তরিক কাজেই ব্যবহার করা হয়, অন্য কোথাও তেমন ব্যবহার হয় না। এটি একটি সরকারি ভাষা বা দাপ্তরিক ভাষা। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The act of doing deliberate damage of something is called. The act of doing deliberate damage of something is called. বন্ধুরা, বাংলা করলে কি দাঁড়ায়? ইচ্ছাকৃতভাবে যখন কোনো সম্পদকে ক্ষতি সাধন করা হয়, অনিষ্ট সাধন করা হয়, তখন সে বিষয়টাকে এক কথায় প্রকাশ করলে কি হয়? বন্ধুরা, এই শব্দটি আপনাদের অত্যন্ত সুপরিচিত। হামেশাই আপনাদের দৈনন্দিন জীবনে এই শব্দটি নিয়ে কথা হয়ে থাকে, আলোচনা হয়ে থাকে। এই শব্দটি হচ্ছে সাবোটেজ। সাবোটেজ, ইচ্ছাকৃতভাবে অনিষ্ট সাধন। The act of doing deliberate damage to something is called sabotage. বন্ধুরা, এই প্রশ্নটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ, অনেক অনেক বার এসেছে। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word lunar is related to what? The word lunar is related to what? বন্ধুরা, এর উত্তর হচ্ছে মুন। লুনার মানে কি? লুনার মানে হচ্ছে চাঁদ সম্পর্কিত কোনো বিষয়, চন্দ্র সম্পর্কিত কোনো বিষয় বা চন্দ্র সংক্রান্ত কোনো বিষয়, এই বিষয়টাকে বলা হচ্ছে লুনার। তাহলে সঠিক উত্তর কি? মুন। মুন মানে তো চাঁদ। বন্ধুরা, ইংলিশ গ্রামারে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রশ্নই বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। বাইরে থেকে নতুন কোনো প্রশ্ন পড়বারও কোনো প্রয়োজন নেই। আর যে প্রশ্নটি একবার হলেও এসেছে সেটিও অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। এইটি শুধু যে ইংরেজির ক্ষেত্রে সত্য তা না, সরকারি চাকরির পরীক্ষা দিতে যখন বসবেন বন্ধুরা, এই বিষয়টি মাথায় রাখবেন। বাংলাদেশে সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে শুধু সেই প্রশ্নগুলো পড়লেই চলে, এর বাইরে অন্য কোনো প্রশ্ন পড়তে হয় না। কিন্তু সমস্যা হচ্ছে, যখন কোনো পরীক্ষার্থী পড়তে শুরু করে তখন প্রথম প্রথম তার কাছে মনে হয় যে এত কম প্রশ্ন, কিন্তু সবগুলো বিষয়ের প্রশ্নকে যদি একত্রে সন্নিবেশ করা যায় তখন কিন্তু এটি আর কম থাকে না, এটি একটি মহাসমুদ্রের মতো হয়ে যায়। আসলেই মহাসমুদ্র, সবগুলো বিষয়ের সবগুলো প্রশ্ন। আপনি তো শুধু বিসিএস পরীক্ষায় আসা প্রশ্নগুলো পড়বেন না, বাংলাদেশের যত সরকারি চাকরির পরীক্ষা হয়েছে তার সবগুলো প্রশ্নই পড়তে হবে, তবেই কেবল আপনার পরীক্ষাটি, আপনার কাঙ্ক্ষিত পরীক্ষাটি আশানুরূপ হবে, কাঙ্ক্ষিত রূপে হবে। কাজেই সরকারি চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। মুশকিল হলো যে এই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলোকে আসলে পড়া হয় না, যার কারণে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল লাভ করাটাও সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word solar is related to what? The word solar is related to what? বন্ধুরা, এর উত্তর হচ্ছে সান। সোলার মানে কি? সূর্য সংক্রান্ত বা সৌর। সৌর মানে কি? সূর্য সংক্রান্ত বা সূর্য সম্বন্ধীয়
বা সূর্যের বিষয়ে, এই বিষয়টাকে বলা হচ্ছে সোলার। লুনার যেমন চাঁদ, সোলার তেমনি সূর্য। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Which one is connected to complain? Which was is connected to complain? বন্ধুরা এর উত্তর হচ্ছে লজ। লজ মানে হচ্ছে দাখিল করা বা দায়ের করা, কোন একটা কমপ্লেইন্ট লজ করা। বন্ধুরা কমপ্লেইন এই শব্দটি কিন্তু ভার্ব, অভিযোগ করা। কমপ্লেইন্ট এই শব্দটি কিন্তু নাউন, এর অর্থ হচ্ছে অভিযোগ বা নালিশ। তার মানে লজ কমপ্লেইন্ট। লজ কমপ্লেইন্ট মানে হচ্ছে নালিশ জানানো বা অভিযোগ দাখিল করা। বন্ধুরা সব প্রশ্নের সাথে তো আর বলা হয় না যে বন্ধুরা এই প্রশ্নটি অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। সবগুলো প্রশ্নই কিন্তু অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এই বিষয়টি কিন্তু বন্ধুরা দয়া করে মনে রাখতে হবে। কোনো প্রশ্ন বাদ দেওয়ার কোনো রকমের কোনো অবকাশ নেই। আর ইংলিশ গ্রামারের ক্ষেত্রে তো যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সকলে ইংলিশ গ্রামারে অত বেশি দক্ষ না বা এই বিষয়টি সম্বন্ধে খুব বেশি জানেন শোনেন এরকম ব্যক্তি একটু কম থাকে। পরীক্ষার জন্য যখন পড়তে হয় তখন সেই বিষয়ে কিন্তু কোনো রকমের শৈথিল্য বা শিথিলতা বা উদাসীনতা কাঙ্ক্ষিত ফলাফলকে ব্যাহত করতে পারে। তো পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ কিন্তু সবসময় একটু বিশেষ ভাবেই করতে হয়। সাধারণ ক্ষেত্রে অত বেশি গুরুত্ব না দিলেও চলে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বটা কিন্তু অধিক বহন করে, এই গুরুত্ব কিন্তু দিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Pediatric relates to the treatment of what? Pediatric relates to the treatment of what? বন্ধুরা এই বিষয়টি তো আপনাদের জানাই আছে। পেডিয়াট্রিক, পেডিয়াট্রিক কি, এটা কার সঙ্গে সম্পর্কিত? বন্ধুরা পেডিয়াট্রিক হচ্ছে চিলড্রেনের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ শিশুদের চিকিৎসার যে বিষয়টি, এই বিষয়টিকে বলা হয় পেডিয়াট্রিক। মানে শিশুদের চিকিৎসা করা, এই বিষয়টিকে পেডিয়াট্রিক বলা হয়। এটা একটা মেডিকেল টার্ম, কিছু কিছু মেডিকেল টার্ম আসে। আর এই প্রশ্নটা তো অনেক অনেক বেশি আসে, মানে এই প্রশ্নগুলো অনেক বেশি পছন্দের প্রশ্নকর্তাদের। পেডিয়াট্রিক, লিঙ্গুইস্টিক্স, লুনার, সোলার সবগুলো প্রশ্নই, আর্কিওপ্যালেক এত বেশি বেশি আসে যে একবার যদি আয়ত্ত করে নেন তখন দেখবেন যে ইংলিশ গ্রামারের যে 20 মার্কস এটা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। বন্ধুরা পরের প্রশ্নটিতে চলে যাই। দ্য ওয়ার্ড ক্যাপিটাল রিলেটস টু হোয়াট? দ্য ওয়ার্ড ক্যাপিটাল রিলেটস টু হোয়াট? বন্ধুরা ক্যাপিটাল আমরা তো জানি এটা কি, রাজধানী। আবার ক্যাপিটাল, ব্যবসায় ক্যাপিটাল থাকে না, তার মানে কি মূলধন। তার মানে এই বিষয়টা হচ্ছে মূল বিষয়। তো প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে ক্যাপিটাল মূলধন এই বিষয়টিও ছিল না, ক্যাপিটাল রাজধানী এই বিষয়টিও ছিল না। তার মানে ক্যাপিটাল তো ক্যাপিটালই, বাংলায় আমরা রাজধানী বলছি, বাংলায় আমরা মূলধন বলছি। তো বন্ধুরা প্রশ্নপত্রে যে 4টি অপশন ছিল তার মধ্যে শুদ্ধ উত্তর হচ্ছে হেড। হেড মানে কি মাথা, মাথা মানে কি মূল বিষয়, তাই তো বন্ধুরা? একটা বডির মেইন পার্ট হচ্ছে হেড। হেডটা হচ্ছে মূল জিনিস যা পুরো বডিকে নিয়ন্ত্রণ করে। তো ক্যাপিটাল মানে রাজধানী, পুরো দেশকে নিয়ন্ত্রণ করে। ক্যাপিটাল মানে মূলধন, পুরো ব্যবসাটাকে নিয়ন্ত্রণ করে। সো ক্যাপিটাল মিন্স হেড। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। One who unduly forwards in rendering service for others is not generally liked in society. বন্ধুরা এটা খুব মজার একটা বিষয়। এখানে বলা হচ্ছে যে যেই ব্যক্তি অকারণে অযাচিত ভাবে অন্য মানুষকে অযাচিত সেবা দিয়ে থাকে বা পরামর্শ দিয়ে থাকে বা তাদেরকে সহযোগিতা করতে থাকে, এই যে বিষয়টা, এই বিষয়টা সমাজে মানুষজন পছন্দ করে না। তো এই বিষয়টাকে কি বলা হয়? এই বিষয়টাকে কি বলা হয়? তো প্রশ্নটি হচ্ছে which of the following words represents truly the character of the person mentioned above? মানে উপরে যে বিষয়টি বলা হলো এই বিষয়টির সঙ্গে কোন শব্দটি পারফেক্ট ম্যাচ বা কোন শব্দটি সঠিকভাবে এই অর্থটাই প্রকাশ করছে ওই রকম একটা মানুষের চরিত্রকে। তো বন্ধুরা এর উত্তর হচ্ছে অফিসিয়াস। অফিসিয়াস, অফিসিয়াস মানে কি? অনধিকার চর্চাকারী, উপযাজক বা যিনি গায়ে পড়ে আরেকজনের উপকার করতে চান বা গায়ে পড়ে তাকে পরামর্শ দিতে যান। সাধারণত এই ধরনের মানুষগুলো বলে থাকে যে আমার এখানে ঠিক কথা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও আমি না বলে পারছি না। তার মানে এইটা তার একটা স্বভাব যে তিনি গায়ে পড়ে অন্য মানুষের জীবনে ঢুকে পড়েন বা তার জীবনে ঢুকে অনধিকার চর্চা করেন। এই ধরনের মানুষকে বলা হয় অফিসিয়াস। এই প্রশ্নটির উত্তর হচ্ছে অফিসিয়াস। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। নোটেশন
হ্যাজ রিলেভেন্স টু হোয়াট? নোটেশন হ্যাজ রিলেভেন্স টু হোয়াট? বন্ধুরা এর উত্তর হচ্ছে মিউজিক। মিউজিকের নোটেশন থাকে। নোটেশন মানে কি বন্ধুরা? স্বরলিপি। দেখবেন যখন কণ্ঠশিল্পীরা গান করেন তখন তার সামনে একটি কাগজ দেওয়া থাকে, সেইখানে ওই মিউজিকের নোটেশন গুলো লেখা থাকে, যেটা দেখে উনি বুঝতে পারেন যে কোন মিউজিকের পরে কোন শব্দটা বসাতে হবে বা কোন রাগ লয় সুর তালে শব্দটি আসবে, এটি উনি ওই নোটেশন দেখে বোঝেন। স্বরলিপি, এটি কণ্ঠশিল্পীরা যখন গান করেন তখন এই স্বরলিপিটি দেখেই কিন্তু তিনি গানটিকে কণ্ঠে তোলেন। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word blasphemy is related to what? The word blasphemy is related to what? বন্ধুরা ব্লাসফেমি এটি অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। ব্লাসফেমি আইন, এটা কিন্তু অত্যন্ত সুপরিচিত একটি শব্দ। তো বন্ধুরা এর উত্তর কি? এর উত্তর হচ্ছে, তার আগে ব্লাসফেমি এই শব্দটির অর্থটি তো একটু জানা দরকার, তাই না বন্ধুরা? অনেকেরই জানা আছে, হয়তো সকলেরই জানা আছে, তারপরেও বলছি। ব্লাসফেমি, ব্লাসফেমি এই শব্দটির অর্থ হচ্ছে ধর্ম নিন্দা, মানে ধর্ম বিষয়ে নিন্দা করা, এই বিষয়টি হচ্ছে ব্লাসফেমি। ল্যাক অফ রেসপেক্ট টু গড অ্যান্ড রিলিজিয়ান, ল্যাক অফ রেসপেক্ট টু গড অ্যান্ড রিলিজিয়ান, তার মানে হচ্ছে সৃষ্টিকর্তা এবং ধর্ম সম্বন্ধে যখন সম্মান বোধের অভাব থাকে, তার মানে যে বিষয়টা, মানে একজন ব্যক্তি তার সৃষ্টিকর্তা এবং ধর্মের বিষয়ে সম্মান বোধের অভাব আছে, তার মানে হচ্ছে এটা একটা ব্লাসফেমি। তার মানে তিনি ধর্ম এবং সৃষ্টিকর্তা এই বিষয়টিকে তিনি নিন্দা করেন, ব্লাসফেমি। The word blasphemy is related to what? Is related to lack of respect to God and religion. বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। What does apartheid refer to? What does apartheid refer to? বন্ধুরা apartheid এই শব্দটার অর্থ কি? এইটি বোঝাচ্ছে এই প্রশ্নে যে অ্যাপার্টহেইড এই শব্দটির অর্থ কি। বন্ধুরা অ্যাপার্টহেইড এই শব্দটি হয়তো খুব একটা পরিচিত না, কিন্তু বর্ণবাদ, জাতি বৈষম্য, জাতিগত বৈষম্য এই শব্দগুলো কিন্তু পরিচিত, তাই না বন্ধুরা? অ্যাপার্টহেইড অর্থ হচ্ছে জাতিগত বৈষম্য বা বর্ণবাদ বা বর্ণবাদী। The word apartheid means discrimination, তার মানে হচ্ছে বৈষম্য। প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডিসক্রিমিনেশন। অ্যাপার্টহেইড মানেই হচ্ছে ডিসক্রিমিনেশন, যখন জাতিগত বৈষম্য হচ্ছে, বর্ণবাদ হচ্ছে, বর্ণবাদী কোনো ব্যক্তি, তার মানে কি, যেমন সাদা এবং কালোর মধ্যে বর্ণবাদ, এটি তো বিশ্বে অনেক পুরনো একটি সমস্যা। জাতিগত বৈষম্য, এগুলো বিশ্বে অনেক পুরনো সমস্যা। তো অ্যাপার্টহেইড এই শব্দটির মানে হচ্ছে জাতিগত বৈষম্য। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। এই প্রশ্নটির উত্তর তো বন্ধুরা জানাই আছে, ডিসক্রিমিনেশন, এনি কাইন্ড অফ ডিসক্রিমিনেশন। ডিসক্রিমিনেশন মানে হচ্ছে অ্যাপার্টহেইড। প্রশ্নপত্রে যে চারটি অপশন ছিল তার মধ্যে একটি শুদ্ধ উত্তর ছিল, সেটি হচ্ছে ডিসক্রিমিনেশন। এটি অ্যাপার্টহেইডের সঙ্গে রিলেটেড বা কানেক্টেড। অ্যাপার্টহেইড এটার অরিজিনাল অর্থ হচ্ছে জাতিগত বৈষম্য, যেহেতু বৈষম্য কাজে এই অর্থটি এখানে সঠিক উত্তর হিসেবে বিবেচিত। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word paranoia is connected with what? The word paranoia is connected with what? বন্ধুরা প্যারানয়া এই শব্দটি কোন শব্দটির সঙ্গে সম্পর্কিত, সংযুক্ত বা সংশ্লিষ্ট? প্যারানয়া মানে কি বন্ধুরা? প্যারানয়া মানে হচ্ছে মানসিক বৈকল্য। মানসিক বৈকল্য মানে হচ্ছে প্যারানয়া। তাহলে মানসিক বৈকল্য কোন শব্দের সঙ্গে সংশ্লিষ্ট হবে? সাইকোলজি। তো এটার উত্তর হচ্ছে সাইকোলজি। বন্ধুরা একটি অনুরোধ করে রাখি, যখন এই প্রশ্নগুলো আপনারা পড়বেন, আয়ত্ত করবেন, তার সঙ্গে অবশ্যই স্পেলিং গুলো ভালো করে শিখে নেবেন, কারণ ইংলিশ গ্রামারে একটা অংশ আছে স্পেলিং। সাইকোলজি বানানটা দিয়ে দিল, সুনামি বানানটা দিয়ে দিল, নিউমোনিয়া বানানটা দিয়ে দিল। এই প্রশ্নগুলো অসংখ্য 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 বার এসেছে। স্পেলিংটা কিন্তু একটু বন্ধুরা মন দিয়ে আয়ত্ত করতে হবে। স্পেলিং যেহেতু একটা অংশ আছে আর সেখান থেকে অসংখ্য প্রশ্ন হয়, ইংলিশ গ্রামারের টপিকস কম,
কিন্তু প্রত্যেকটা টপিকসে অসংখ্য প্রশ্ন, একটা টপিকসে 1000-এর উপরে প্রশ্ন থাকে। তো সেই জন্য বন্ধুরা প্রশ্নগুলোকে আয়ত্ত করবার সময় বিশেষ করে যখন বানানগুলো থাকবে, স্পেলিং গুলো কিন্তু মন দিয়ে শিখে নিতে হবে। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। an ordinance is what? an ordinance is what? বন্ধুরা এর উত্তর হচ্ছে ল। তার আগে আমরা অর্ডিন্যান্স শব্দটার অর্থ জেনে নেই। অর্ডিন্যান্স মানে কি? অধ্যাদেশ বা বিশেষ ক্ষমতা বলে প্রণীত আদেশ। অধ্যাদেশ এই শব্দটি বেশি সুপরিচিত। সরকার মাঝে মধ্যে অধ্যাদেশ জারি করে, এটাকে বলা হয় অর্ডিন্যান্স, তার মানে আইন। অর্ডিন্যান্সের অর্থ হচ্ছে ল মানে আইন। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word hospitality is related to what? The word hospitality is related to what? বন্ধুরা এর উত্তর তো আপনাদের জানাই আছে। হসপিটালিটি, বাঙালি অত্যন্ত অতিথিপরায়ণ জাতি। হসপিটালিটি এই শব্দটির অর্থ আমাদের জানা আছে, এটা হচ্ছে মেহমানদারি, তার মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট, মেহমানদারি বা এন্টারটেইনমেন্ট। হসপিটালিটির মানে হচ্ছে এন্টারটেইনমেন্ট। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The term lingua franca is related to what? The term lingua franca is related to what? বন্ধুরা এর উত্তর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুয়া ফ্রাঙ্কা এই শব্দটির অর্থ কি বন্ধুরা? বন্ধুরা ইংরেজি ভাষা অসংখ্য ল্যাটিন শব্দকে আত্মীকরণ করেছে। ইংরেজি এমন একটি ভাষা যে পৃথিবীর প্রায় সব ভাষা থেকেই শব্দ আত্মীকরণ করেছে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা যেটি ইংরেজি ভাষার এখন নিজস্ব শব্দ হয়ে গেছে, এটি কিন্তু মূল শব্দটি ইংরেজি ভাষার নয়, ল্যাটিন শব্দ। এরকম অসংখ্য ল্যাটিন শব্দ আছে। কারিকুলাম ভাইটা এটি ইংরেজি শব্দ না, ল্যাটিন ভাষার শব্দ ইংরেজি ভাষায় আত্মীকরণ করা হয়ে গেছে। লিঙ্গুয়া ফ্রাঙ্কা, বন্ধুরা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হচ্ছে এমন একটি ভাষা যেই অঞ্চলে বা যেই রাষ্ট্রে বা যেই দেশে অনেকগুলো ভাষা থাকে, তো সেই দেশে ব্যবহার করার জন্য একটি ভাষাকে নির্ধারণ করে দেওয়া হয়, সেই ভাষাটিকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। বহু ভাষাভাষী অঞ্চলে যে ভাষা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা। তাহলে দি টার্ম লিঙ্গুয়া ফ্রাঙ্কা ইজ রিলেটেড টু হোয়াট? কার সঙ্গে সম্পর্কিত? ল্যাঙ্গুয়েজ, ভাষার সঙ্গে সম্পর্কিত। তো বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The word nuptial is related to what? The word nuptial is related to what? বন্ধুরা nuptial শব্দটা পরিচিত? নিশ্চয় পরিচিত, মাঝে মধ্যেই ব্যবহৃত হয়। নাপশিয়াল এই শব্দটা কোন শব্দের সঙ্গে পরিচিত? বন্ধুরা এর উত্তর হচ্ছে ম্যারেজ মানে বিয়ে। নাপশিয়াল মানে হচ্ছে বিয়ে সংক্রান্ত বা বিয়ে বিষয়ে যে কথাবার্তা বলা হয় এটাকে বলা হয় নাপশিয়াল। অনেকে নাপশিয়াল এগ্রিমেন্ট করে, প্রি নাপশিয়াল এগ্রিমেন্ট করে, পোস্ট নাপশিয়াল এগ্রিমেন্ট করে, তার মানে বিবাহ পূর্ব চুক্তি, বিবাহ পরবর্তী চুক্তি, এই চুক্তি। নাপশিয়াল মানে বিয়ে, বিয়ে সংক্রান্ত যে বিষয়গুলো। তো নাপশিয়াল মিন্স ম্যারেজ। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Which of the following words is not related to laughing? এখানে বলা হচ্ছে যে নিচের শব্দগুলোর মধ্যে কোন শব্দটা লাফিং অর্থাৎ হাসির সঙ্গে সম্পর্কিত না? বন্ধুরা এর উত্তর হচ্ছে স্টিংকিং। স্টিংকিং শব্দটির অর্থ হয়তো আপনাদের জানাই আছে, এর অর্থ হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত বা পুতিগন্ধময়। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The science of teaching is called what? The science of teaching is called what? তার মানে হচ্ছে শেখানো বা পড়াশোনা করানো বা শিক্ষা দান করা, এর যে বিজ্ঞান, এই বিজ্ঞানকে কি বলা হয়? শিক্ষা বিজ্ঞান। এই বিজ্ঞানকে কি বলা হয় বন্ধুরা? এই বিজ্ঞানকে বলা হয় প্যাডাগজি। প্যাডাগজি, প্যাডাগজি মানে শিক্ষা বিজ্ঞান। বন্ধুরা আবারও সেই একই অনুরোধ করব, প্রত্যেকটা স্পেলিং কিন্তু শিখতে হবে বন্ধুরা। প্রত্যেকটা স্পেলিং জানা থাকলে আপনাদের অনেক উপকার হবে। তার কারণ হচ্ছে স্পেলিং অংশের যে বিষয়টি, সেই অংশের প্রশ্নগুলো সহজে উত্তর করা হয়ে যাবে। আর যখন আপনারা প্রিলিমিনারি ধাপ পার হয়ে রিটেনে যাবেন তখন অনেক অংশ বা অনেক শব্দ, একটা বৃহৎ শব্দ ভান্ডার আপনার তৈরিই থাকবে। রিটেনের যে প্রস্তুতি বা লিখিত পরীক্ষার যে প্রস্তুতি বিসিএস এ, সেখানে তো খুব বেশি একটা সময় পাওয়া যায় না, প্রিলির আগে অনেক সময় পাওয়া যায়। তো প্রিলিটা যদি আপনি খুব ভালো করে আয়ত্ত করেন, প্রিলি তো ভালোই হবে, আর সেটার উপর ভর করে আপনার রিটেনও ভালো হয়ে যাবে। বন্ধুরা আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। Procession is a term what? Procession is a term what? বন্ধুরা এর উত্তর হচ্ছে রিলিজিয়াস।
প্রসেশন মানে হচ্ছে ধর্মীয় শোভাযাত্রা। ধর্মীয় শোভাযাত্রাকে প্রসেশন বলা হয়। প্রসেশন ইজ এ টার্ম অফ হোয়াট? এটা হচ্ছে রিলিজিয়াস, তার মানে ধর্ম সংক্রান্ত যে শোভাযাত্রা বা ধর্মীয় শোভাযাত্রা সেটাকে বলা হচ্ছে প্রসেশন। বন্ধুরা, যারা বিশেষ পরীক্ষা দিবেন তাদেরকে তো অনেক গুরুত্ব নিয়েই পড়তে হবে। আর বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করলে অন্যান্য যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় আপনার খুব সহজেই একটা ভালো ফলাফল লাভ করতে পারবেন এবং চাকরিটি হয়ে যাবে। তো বন্ধুরা, গুরুত্ব দিয়ে পড়াটা ভালো, তাতে হয়তো কাঙ্ক্ষিত চাকরিটিই হয়ে যাবে। আর যারা অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিবেন, হয়তো বিশেষ পরীক্ষা অ্যাটেন্ড করলেন, বিশেষটা হলো না, অন্যান্য তো অসংখ্য সরকারি চাকরির পরীক্ষা হয়, 9 গ্রেডের যে পরীক্ষাগুলো হয়, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার যে নিয়োগ পরীক্ষাগুলো, সবগুলোতে বড় ধরনের রিটার্ন থাকে না। অনেক সময় থাকে যে প্রিলির সঙ্গেই একটা নির্দিষ্ট নম্বরের রিটার্ন পরীক্ষা থাকে, যে প্রিলি দিল তার সঙ্গে 2 ঘন্টার একটা রিটার্ন। তো এই পরীক্ষাগুলো যখন দিবেন তখন ভালো করে প্রিলিমিনারির জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন, আমি যেটা বারংবার অনুরোধ করে থাকি, বিশেষ পরীক্ষার জন্য, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করেন, তাদের যদি কোনো কারণে বিশেষ পরীক্ষায় নাও হয়, অন্যান্য যে কোনো একটা ভালো সরকারি চাকরি হয়ে যায়, ফার্স্ট ক্লাস অফিসারের যে কোনো একটা চাকরি সেটা কিন্তু হয়ে যায়। তো বন্ধুরা, গুরুত্ব দিয়ে পড়লে, ভালো করে পড়লে বিশেষ ক্যাডারের যে চাকরি সেইটিই হয়ে যাবে, অন্য কোনো অপশনের দিকে যেতে হবে না। আর যদি যেতেও হয় সেই চাকরিগুলো কিন্তু ভালো। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু হোয়াট? দ্য ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু হোয়াট? বন্ধুরা, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। ইকোলজিক্যাল এই শব্দটি এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্টেড। বন্ধুরা, এনভায়রনমেন্ট আমরা জানি পরিবেশ বা পরিবেশবিদ্যা বা পরিবেশ সংক্রান্ত বিষয়। আর ইকোলজিক্যাল কি? এটি হচ্ছে বাস্তু সংস্থান সংক্রান্ত বিষয়। তো বন্ধুরা, ইকোলজিক্যাল এই শব্দটি এনভায়রনমেন্টের সঙ্গে কানেক্টেড। ইকোলজিক্যাল এই শব্দটির কিন্তু আরো একটি অর্থ আছে, সেটি হলো পরিবেশ দূষণ সংক্রান্ত। এই শব্দটি এনভায়রনমেন্টের সঙ্গে আরো বেশি কাছাকাছি। বন্ধুরা, আমরা পরের প্রশ্নটিতে চলে যাই। The act of doing deliberate damage to something is called what? বন্ধুরা, এই প্রশ্নটি তো অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অনেক বেশি আসে। ইনশাআল্লাহ এই প্রশ্নটির উত্তর আপনাদের ইনশাআল্লাহ মনে থাকবে, আর আমি বিশ্বাস করি মনে আছে। ইচ্ছাকৃতভাবে যখন সম্পদের ক্ষতি সাধন করা হয় তখন এটাকে কি বলা হয়? সাবোটেজ। ইচ্ছাকৃতভাবে যখন সম্পদের ক্ষতি সাধন করা হয় তখন এই বিষয়টিকে বলা হয় সাবোটেজ। দ্য অ্যাক্ট অফ ডুইং ডেলিভারেট ড্যামেজ টু সামথিং ইজ কল্ড সাবোটেজ। বন্ধুরা, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমরা পড়ছি। আমরা ইতিমধ্যে অনেকগুলো পর্ব এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করেছি, আরো বেশ কয়েকটি পর্বের প্রয়োজন হতে পারে। পূর্বেই বলেছি যে ইংলিশ গ্রামারে টপিকস কম, কিন্তু প্রত্যেকটা টপিকসে অসংখ্য প্রশ্ন, কাজেই অনেকগুলো পর্বের প্রয়োজন হতে পারে, এটা খুব স্বাভাবিক। আর বরাবর যে কথাটি বলে থাকি বন্ধুরা, অত্যন্ত ধৈর্য নিয়ে, আনন্দ নিয়ে, ভালোবাসা নিয়ে পড়াগুলো আয়ত্ত করেন, দেখবেন মনে থাকবে, পড়তেও ভালো লাগবে। আর পরীক্ষাটি যখন অত্যন্ত চমৎকার একটি পরীক্ষা দিবেন তখন দেখবেন যে সেই অনুভূতির সঙ্গে অন্য কোনো অনুভূতি আসলে মেলানো যায় না। তো বন্ধুরা, এই পর্বের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ এই আলোচনা আপনাদের প্রস্তুতিকে বেগবান করবে, শানিত করে তুলবে, আরো বেশি ক্ষুরধার করে তুলবে, এটা আমরা বিশ্বাস করি। আমরা আরো বিশ্বাস করি যে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে করে আমরা আপনাদের পাশে থাকার সুযোগ পাই, যাতে করে নতুন কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছতে পারে, যাতে করে আপনারা কাল বিলম্ব না করে যে কোনো তথ্য খুব সহজেই আয়ত্ত করতে পারেন এবং প্রস্তুতি গ্রহণটি শুরু করতে পারেন। তো বন্ধুরা, আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, কল্যাণ কামনা করছি, নিরাপত্তা কামনা করছি এবং সর্বোপরি আপনাদের সফলতার জন্য দোয়া করছি। বন্ধুরা, আপনারা সফল হন, আপনাদের জীবনে আপনাদের কাঙ্ক্ষিত সফলতা ধরা দিই, এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের কাছে আর কিছুই নয়। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।